হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 6-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসি A3 পেপার থেকে দুটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন যেটা আছে দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে জননীতি পর্যালোচনার ক্ষেত্রে চার্লস লিন্ড ব্লম প্রদত্ত মডেলের গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটা 2023-এ একবার পরীক্ষায় এসেছে এবং তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো অ্যান্সারটা তোমরা বুঝে নাও। প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, চার্লস লিন্ড ব্লম ছিলেন যুক্তরাষ্ট্রের একজন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী, যিনি নীতি নির্ধারণ প্রক্রিয়ায় এক বিকল্প পদ্ধতির প্রস্তাব করেন। তিনি 1959 সালে প্রকাশিত দ্য সায়েন্স অফ মোল্ডিং থ্রো প্রবন্ধে জননীতি বিশ্লেষণের জন্য ইনক্রিমেন্টাল মডেল বা ধাপে ধাপে সিদ্ধান্ত গ্রহণের ধারণা দেন, যা বাস্তব জগতের নীতি নির্ধারকদের সীমাবদ্ধতাকে গুরুত্ব দিয়ে গঠিত। এবারে ইনক্রিমেন্টাল মডেল বা মোল্ডিং থ্রো মডেল এটা কি সেটা বুঝে নাও। লিন্ড ব্লমের ইনক্রিমেন্টাল মডেল জননীতি বিশ্লেষণের ক্ষেত্রে এক অত্যন্ত বাস্তববাদী পদ্ধতি। এই মডেল অনুসারে নীতি নির্ধারকেরা একে একে ছোট ছোট সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যায়, যাতে বড় ঝুঁকি না থাকে এবং রাজনৈতিকভাবে গ্রহণযোগ্যতা বজায় থাকে। এখানে পূর্ববর্তী নীতির ওপর ভিত্তি করে সামান্য পরিবর্তন আনা হয়। এই পদ্ধতিতে সীমিত তথ্য ব্যবহার করে বহু নির্দিষ্ট বিকল্প পদ্ধতি বিশ্লেষণ করা হয় এবং সংশ্লিষ্ট সমস্যার মোকাবিলা ধাপে ধাপে পরিবর্তন আনা হয়। লিন্ড ব্লম একে সাকসেসিভ লিমিটেড কম্প্যারিজন হিসাবে অভিহিত করেছেন। এই মডেলের লক্ষ্য ও উপায় একত্রে বিবেচনা করা হয় এবং রাজনৈতিক সমঝোতাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। ফলে এটি জটিল প্রশাসনিক ও রাজনৈতিক বাস্তবতায় খুব কার্যকারী একটি মডেল হিসাবে গণ্য হয়। জননীতি পর্যালোচনায় লিন্ড ব্লম মডেলের গুরুত্ব। প্রথম পয়েন্ট আছে এখানে দেখো, প্রথম পয়েন্ট হচ্ছে বাস্তবতার স্বীকৃতি। লিন্ড ব্লমের মডেলটি যে প্রধান গুরুত্ব বহন করে তা হলো এটি রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রশাসনিক বাস্তবতাকে স্বীকার করে। সরকার বা প্রশাসন সবসময় তথ্যের অভাব, জনমতের চাপ, রাজনৈতিক বিরোধিতা ও সীমানার মধ্যে সিদ্ধান্ত নেয়। এই বাস্তবতায় লিন্ড ব্লমের ধাপে ধাপে সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতি খুবই ব্যবহারিক ও কার্যকর। তারপরে কি বলা হচ্ছে দেখো, দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনে ধাপে ধাপে কৌশল। একটি বড় ও সুদূর প্রসারী নীতিগত পরিবর্তন হঠাৎ করে সম্ভব নয়। ইনক্রিমেন্টাল মডেল এই সমস্যার সমাধান করে ধাপে ধাপে লক্ষ্য অর্জনের পথ নির্দেশ করে। উদাহরণস্বরূপ, ভারতের অর্থনৈতিক উদারীকরণ প্রক্রিয়ায় বিভিন্ন ধাপে বাস্তবায়িত হয়েছে। তারপরে কি, জটিল ও অনিশ্চয়তার মোকাবিলা। জননীতি বিশ্লেষণ প্রায়শই জটিল ও অনিশ্চিত পরিস্থিতিতে করতে হয়। লিন্ড ব্লম মডেল এই অনিশ্চয়তার মধ্যে সীমিত ও নির্ভরযোগ্য পরিবর্তন অনুমোদন করে, যাতে বড় ভুলের আশঙ্কা কমে যায়। পরের পয়েন্ট হচ্ছে বিকল্পের তুলনামূলক মূল্যায়ন সহজতর করে। এই মডেল সীমিত বিকল্প বিশ্লেষণের মাধ্যমে দ্রুত ও গ্রহণযোগ্য সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে, যা দীর্ঘ বিশ্লেষণ ও তথ্যের অপেক্ষা ছাড়াই বাস্তবায়নযোগ্য হয়। পরের পয়েন্ট হচ্ছে দেখো, বিভিন্ন অংশীজনের অংশগ্রহণ নিশ্চিত করে। লিন্ড ব্লম মডেল রাজনৈতিক সমঝোতার উপরে জোর দেয়, ফলে বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক গোষ্ঠীর মতামতকে গুরুত্ব দিয়ে নীতি নির্ধারণ সম্ভব হয়। এটি গণতান্ত্রিক নীতি প্রণয়নে দৃষ্টিভঙ্গিকে শক্তিশালী করে। তারপরে কি বলা হচ্ছে দেখো, এবার হচ্ছে দেখো, র্যাশনাল মডেলের সীমাবদ্ধতা দূর করে। র্যাশনাল মডেল আদর্শিক ও নিখুঁত তথ্য নির্ভর হওয়ার সম্ভাবনার সমস্যা হয়। লিন্ড ব্লম
সেই আদর্শবাদী দৃষ্টিভঙ্গির পরিবর্তে একটি প্রয়োগযোগ্য পদ্ধতির কথা বলেন, যা প্রশাসনিক বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ। এবার সমালোচনা প্রথমত কি বলা হচ্ছে, এই মডেল দীর্ঘমেয়াদী এবং মৌলিক পরিবর্তন আনার ক্ষেত্রে ব্যর্থ, কারণ এটি কেবল পূর্বের নীতিতে সামান্য পরিবর্তনকে উৎসাহিত করে। তারপর দ্বিতীয়ত হচ্ছে ইনক্রিমেন্টাল মডেল অনেক সময় গুরুত্বপূর্ণ ও জরুরি সিদ্ধান্তের ক্ষেত্রে ধীর গতির হয়ে পড়ে, ফলে সমাজের প্রয়োজনীয় রূপান্তর বিলম্বিত হয়। তৃতীয়ত, এই মডেল একটি আদর্শ নীতির দিশা থাকে না, বলছে এই মডেলে একটি আদর্শ নীতির দিশা থাকে না, বরং বিদ্যমান পরিস্থিতি ঘিরেই সিদ্ধান্ত গৃহীত হয়, যার ফলে প্রগতিশীল ভাবনা বাধাগ্রস্ত হয়। চতুর্থ, বিদ্যমান কাঠামো ও স্ট্যাটুকু বজায় রেখে চলে বলে এটি কখনো কখনো বৈপ্লবিক বা গঠনমূলক পরিবর্তনে বাধা দেয়। উপসংহার, এবার তোমরা উপসংহারটা দেখে নাও। পরের প্রশ্ন যেটা আছে দেখো, জননীতির তাৎপর্য বিশ্লেষণ করো। এই প্রশ্নটাও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, 2023 সালে পরীক্ষায় এসে গিয়েছে। এখানে তোমরা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকাটা দেখে নাও প্রথমে। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, বা তোমাদের 6 সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স অনার্সের যে পেপারগুলি আছে, তোমরা যদি কোনো পেপারে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো। এবার এখানে ইন্ট্রোডাকশনটা তোমরা প্রথমে দেখো। রাষ্ট্রের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো জনকল্যাণ নিশ্চিত করা। আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য বিভিন্ন নীতি কর্ম পরিকল্পনা প্রণয়ন করা হয়, যাকে সামগ্রিকভাবে জননীতি বা পাবলিক পলিসি বলা হয়। জননীতি হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে সরকার জনগণের সমস্যাগুলিকে চিহ্নিত করে, তাদের সমাধানের জন্য নীতিমালা তৈরি করে এবং বাস্তবায়নের জন্য সামাজিক পরিবর্তন আনে। আধুনিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জননীতি বিশেষ তাৎপর্য বহন করে, কারণ এর মাধ্যমে জনগণের ইচ্ছা ও প্রয়োজন রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিফলিত হয়। এবার জননীতির সংজ্ঞা। জননীতির একটি গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করা সহজ নয়, কারণ এটি একটি বহুমাত্রিক ধারণা। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী ও নীতি নির্ধারক বিভিন্নভাবে এর ব্যাখ্যা দিয়েছেন। 1 নম্বর হচ্ছে ডাই থমাস বলেছেন, জননীতি হচ্ছে রাষ্ট্র যা করে বা না করে তাই, অর্থাৎ সরকারের সিদ্ধান্ত গ্রহণ এবং কার্যকর না করার প্রক্রিয়াও জননীতির অন্তর্ভুক্ত। ডেভিড স্টোন কি বলেছেন, জননীতি হলো জনগণের পক্ষ থেকে দাবি আসার পর সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করে এবং তা সমাজে প্রভাব ফেলে। তারপরে ফ্রেডরিক মরিসন বলেছেন, জননীতি হলো এমন একটি নির্দিষ্ট কৌশল যা রাষ্ট্র কর্তৃক গৃহীত হয় ও জনগণের সমস্যার সমাধানে। তারপরে কি বলা হচ্ছে দেখো, এই সংজ্ঞাগুলির মাধ্যমে বোঝা যায় যে জননীতি হলো একটি কার্যগত প্রক্রিয়া যা রাষ্ট্রীয় ক্ষমতার মাধ্যমে জনজীবনের বিভিন্ন ক্ষেত্রে হস্তক্ষেপ করে এবং সমাজে কাঙ্ক্ষিত পরিবর্তন আনার চেষ্টা করে। এবার জননীতির তাৎপর্য বা গুরুত্ব। প্রথম আছে দেখো, রাষ্ট্র পরিচালনার কাঠামো নির্ধারণ করা। জননীতি রাষ্ট্র পরিচালনার মূল কাঠামো গঠনে সহায়তা করে। এটি ঠিক করে কোন খাতে সরকার কিভাবে কতটা সম্পদ ব্যয় করবে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, পরিবেশ সব ক্ষেত্রেই জননীতি রাষ্ট্রীয় পদক্ষেপের দিক নির্দেশ করে। এবং তারপরে পরের পয়েন্টগুলো দেখো, গণতন্ত্রের বাস্তবায়নে সহায়ক। তারপরে আছে সামাজিক ন্যায় ও সমতা প্রতিষ্ঠার মাধ্যম, উন্নয়ন পরিকল্পনায় বাস্তবায়নের হাতিয়ার। বাকি পয়েন্টগুলো তোমরা দেখো, এই পয়েন্টটা আছে। তারপরে প্রশাসনিক কার্যকারিতা ও স্বচ্ছতা বৃদ্ধি করা। নেক্সট আছে জনসচেতনতা, অংশগ্রহণ বাড়ানো। এবার উপসংহার দিয়ে অ্যান্সারটা শেষ করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারো।